জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় পানিবন্দী মানুষের খোঁজ খবর নিয়ে নগদ অর্থ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। জানান, সামর্থ্য অনুযায়ী দুর্গতদের পাশে থাকবে জামায়াত। ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের কথা জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে এবং আইনি লড়াইয়ে নিজেকে সোপর্দ করতে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। দেশ ত্যাগের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। এখন দেখার বিষয় তার এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। আমরা গতকাল শুনতে পেলাম একটা সাক্ষাৎকারে যে ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। তিস্তা নিয়ে আর পরিকল্পনা নয়, বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এই দাবি জানান তিনি। আর শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন এনসিপির নাহিদ ইসলাম। বিদেশে নির্বাসনে থাকার চেয়ে দেশের জেলে থাকা ভালো, এটাই এখন মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন। দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন, তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আমিরে জামাত পথ দেখিয়েছেন। বলছি, চট্টগ্রামে ভয়াবহ বন্যার্তদের পাশে আমাদের মানবিক দায়িত্ব হিসেবে তাদের পাশে দাঁড়ানো, সর্বশক্তি দিয়ে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের জন্য জরুরি। কিন্তু আমিরে জামাত যাওয়ার আগে প্রধানমন্ত্রী জরুরি নির্দেশনা ছিল না। এমনকি আমাদের সেলিব্রিটি যারা আছেন তাদের দিকে কিন্তু এই ধরনের পরিস্থিতির মানুষ তাকিয়ে থাকে, কারণ তারা পুরো জাতিকে এই ক্ষেত্রে নাড়াচাড়া দিতে পারেন, ঐক্যবদ্ধ করতে পারেন এবং ত্রাণ তৎপরতা ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানাতে পারেন এবং এর একটা প্রভাব পড়ে। আমরা অতীতে দেখেছি যারা সেলিব্রিটি তারা ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেন। একসময় আওয়ামী লীগ আমলে ব্যারিস্টার সুমন, তৌহিদ আফ্রিদি কিংবা তৌসিফ হাসান, এরকম আরো অনেকে আছেন। এখনকার সময় বা অতীতের সব সময় শেখ মিজানুর রহমান আজারি, শেখ আহমদুল্লাহ, এরা যে কোনো পরিস্থিতিতে মানবতার জন্য নিজেদেরকে উজাড় করে আসছেন। কিন্তু চট্টগ্রামে এই বন্যার দিকে পুরো জাতি দৃষ্টি ছিল না। আমরা চাই গত বছর বা তার আগের বছর যেরকম ফেনী এবং লক্ষ্মীপুরে, বৃহত্তর নোয়াখালী কয়েকটা জেলায় ভয়াবহ বন্যা হয়েছিল এবং পুরো জাতির দৃষ্টি ছিল সেদিকে, আমরা সবাই যে যার জায়গা থেকে, এমনকি আমরা কেউ 10 টাকা, 100 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 10 লাখ টাকা পর্যন্ত হেল্প করেছি। যে কোনো জায়গায় বাংলাদেশে কয়েকটা জেলা আক্রান্ত হলে পুরো জাতির দৃষ্টি থাকবে সেদিকে। আমরা এটা করতে চাই। এই জন্য সেলিব্রিটি যারা পরিচিত তাদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। মোটামুটি আমাদের মতো ছোটখাটো পরিচিত এবং জনপ্রিয় লোক যারা, আমাকেই শত শত লোক ইংল্যান্ড থেকে, মধ্যপ্রাচ্য থেকে, বিভিন্ন দেশ থেকে মেসেজ দিয়েছেন যে ভাই একটা উদ্যোগ নেন, চট্টগ্রামে সাতকানিয়া, বাঁশখালী একটা ত্রাণ তৎপরতা চালান, আমরা আছি, আপনাকে হেল্প করবো। কিন্তু আমাদের তো বাংলাদেশে এরকম নেটওয়ার্ক নেই কিংবা এটা পারি না, প্রয়োজন নেই। কারণ এখানে আমিরে জামাত আছেন, জামাত ইসলামী সর্বাত্মক সহায়তা করছেন। এই জন্য আমি প্রথমেই বলবো, যারা সহযোগিতা করতে চান তারা লোকাল জামাতের সাথে যোগাযোগ করেন, তাদের মাধ্যমে ডোনেট করেন। এটা সবচেয়ে ইফেক্টিভ। জামাত ইসলামের মাধ্যমে যদি আপনি ত্রাণ তৎপরতা চালান, আপনার যে কন্ট্রিবিউশন করার যে জায়গা, সেটা যদি জামাত শিবিরের মাধ্যমে করেন, তাহলে সবচেয়ে এফিসিয়েন্টলি এবং দ্রুত যা প্রয়োজন তার কাছে পৌঁছে যাবে। কারণ জামাতের মতো এত বড় সংগঠন যারা একদম সুষ্ঠুভাবে এফিসিয়েন্টলি ত্রাণ তৎপরতা চালায়, এত জনবল অন্য কারণে সৎ আছে, যেমন শেখ আহমদুল্লাহ, তার উপর আস্থা রাখতে পারেন। শেখ আহমদুল্লাহরাও নড়েচড়ে বসেছেন। শেখ আহমদুল্লাহ আসুন্নার ফাউন্ডেশন, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তাদের উপর মানুষের আস্থা আছে, আপনারাও আস্থা রাখতে পারেন। তাদের কাছেও টাকা পাঠাতে পারেন। অনেকে আছেন যে জামাতের কাছে টাকা পাঠানো কঠিন, কারণ জামাত তো আর ওরকম ওপেন কোনো জামাতের নামে আর পেমেন্ট অ্যাকাউন্ট নাই, বিকাশ অ্যাকাউন্ট নাই যে আপনি সরাসরি পাঠাতে পারবেন। এই কারণে খুব সহজ, পৃথিবীর যেখানেই থাকেন না কেন আসুন্না ফাউন্ডেশনে টাকা পাঠানো খুব সহজ। শেখ আহমদুল্লাহর কাছে তার ফেসবুক পেজে ঢুকলে আপনি লিঙ্ক পাবেন, তার কাছে পাঠান। কিন্তু শুরুতেই বলছি যে অন্য কারো কাছে পাঠাবেন না, জামাত শিবির আসুন্না এর বাইরে কারো কাছে পাঠাবেন না। আপনি হয়তো বা মানবতার জন্য টাকা দিচ্ছেন, কিন্তু টাকাটার দিন শেষে হিসেবে পাবে না। অতীতের অভিজ্ঞতা আপনারা দেখেছেন না? তো দর্শক, আমিরে জামাত চট্টগ্রাম সফর করার পরেই শেখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজারি, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে যত মানবতাবাদী সেলিব্রিটি আছে সবাই নড়েচড়ে বসেছেন এবং সবাই ত্রাণ তৎপরতায় ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন এবং নিজেরা উদ্যোগ নিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, কিন্তু রাষ্ট্রের সক্ষমতা কতটুকু আমরা ভালোভাবে জানি। আমরা চাই যে রাষ্ট্রের পূর্ণ সক্ষমতা হোক, তারপর এখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই জন্য
আমিরে জামাতকে প্রথমে ধন্যবাদ যে তিনি পথ দেখিয়েছেন, এরপরে আমরা সবাই মুখ খুলছি। যেমন এই যে আমার সাথে অনেকে যোগাযোগ করছেন, এটা নিয়ে আমি বারবার কথা বলছি, অথবা আমি আপনাদেরকে একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছি, আমিরে জামাত ওইখানে না গেলে এতটা সিরিয়াসলি বিষয়টা আমরা কেউই নিতাম না। এই জন্যে জাতীয় মুরব্বীরা যদি কোনো একটা উদ্যোগ নেয়, সেটা যে কতটা কার্যকর হয় আমরা দেখলাম। যারা আমিরে জামাতকে ট্রল করছেন তারা মানবতা বিরোধী। কারণ দেখেন, এই বন্যার্তদের মধ্যে বা নানানভাবে যারা দুর্যোগের মধ্যে পড়ে, তারা যে কতটা অসহায়, আপনাদের যাদের মিনিমাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে ত্রাণ তৎপরতা চালানো যে কোনো দুর্যোগে, সেটা আইলা, সিডর কিংবা অন্য যে কোনো বন্যা বা অন্য কোনো দুর্যোগ যদি হয়, অথবা করোনার সময় আমরা দেখেছি, বিশেষ করে আমার অভিজ্ঞতা আছে সরাসরি করোনার সময়। করোনার যখন বাংলাদেশে প্রথম ধাপ আসে তখন আমি বাংলাদেশে ছিলাম, তারপরে দ্বিতীয় ধাপের আগে আর দেশে থাকাটা নিরাপদ মনে করিনি, হোয়াট এভার। তো এখানে করোনার সময় বা যে কোনো সময় এটা অনেকের কাছ থেকে আমরা অভিজ্ঞতা শুনছি, যদি তারা দেখে ভুক্তভোগীরা যে কোন একজন মানুষ এসেছে, দূর থেকে কেউ একজন এসেছে, তাহলে তারা অনেক খুশি হয়, তাদের মনোবল বেড়ে যায়। অসুস্থ মানুষ অথবা লাশ পড়ে আছে বাসায়, দাফন করতে হবে। করোনার সময় দেখেছি লাশ দাফন করা কেউ পায় না। আমি নিজে বেশ কিছু একদম প্রথম দিকে যখন ধারে কাছে যেতে পারতো না, লাশ পড়ে থাকতো, কেউ স্পর্শ করতো, তখন এই দাফন কাফনের জন্য আমি টিম গঠন করে কাজ করেছি বাংলাদেশে। তো দর্শক, যদি তেমন সাহায্য না করা যায়, জাস্ট ফটো সেশন করার উদ্দেশ্যেও যদি আপনারা যান, তাতেও বন্যার্তদের অনেক উপকার হয়, তাদের মনোবল বেড়ে যায়। এই জন্য আমাদের উচিত যে যার জায়গা থেকে পারা, আমিরে জামাত যেরকম চট্টগ্রামে গিয়েছেন, চট্টগ্রামে যাওয়া উচিত, কিন্তু এই ট্রল করে মানুষের ক্ষতি করবেন না। মানুষের সাইকোলজি, এই বন্যার সময় ভুক্তভোগী মানুষের মানসিক অবস্থা আপনি জানেন না। আপনি জাস্ট ট্রল করতে পারেন, মানুষ মানবতার জন্য আপনার কোনো দরদ নাই, আপনার হৃদয় কাঁদে না। তো দর্শক, বন্যার্তদের পাশে দাঁড়াতে শেখ আহমদুল্লাহ মামুনুল হক এবং মিজানুর রহমান আজহারীর আহ্বান। তো মিজানুর রহমান আজহারীর একটা আহ্বানের তাৎপর্য অনেক। তিনি যদি কোনো একটা কাজে জাস্ট আহ্বান জানান, আমরা হয়তো বা তার আহ্বানটাকে আরেকটু শক্তিশালী করছি বা আরো কিছু লোকের কাছে আরো কার্যকরভাবে সুন্দরভাবে বুঝে শুনে প্রচার করছি, কিন্তু মিজানুর রহমান আজহারীর আহ্বানের তাসির অনেক। লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজহারীর আহ্বানে সাড়া দিয়ে বন্যার্তদের জন্য কিছু করার চেষ্টা করবে, শেখ আহমদুল্লাহর কাছে টাকা পাঠাবে এবং জামাত ইসলামের কাছে টাকা পাঠাবে, বা আরো যদি কেউ নিজেরা উদ্যোগ নিয়ে যেতে পারেন, যাবেন, যে যেভাবে পারেন। কোনো এখানে এত পরিমাণ ত্রাণ দরকার, একটা নির্দিষ্ট এলাকা যদি বন্যার পানিতে ডুবে যায়, তখন এত হিউজ তৎপরতা দরকার। কোনো একটা সংগঠনের পক্ষে, একক প্রতিষ্ঠানের পক্ষে সবাইকে রিচ করা সম্ভব নয়। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি, সাপোজ বাঁশখালী, সাতকানি, লোহাগাড়া, আরো কয়েকটা উপজেলায় একদম প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে পানি উঠেছে। তো এখন আপনি কতজনের কাছে যাবেন? আপনি যদি কয়েকশো কোটি টাকা নিয়ে যান, তারপরে সবার কাছে পৌঁছতে পারবেন না। এই জন্য আমাদের সবাইকে নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। আপনি যদি 50 জন 100টা পরিবারের কাছে রিচ করতে পারেন, এটাও দরকার। তবে আবারও বলছি যে পথ দেখিয়েছেন আমিরে জামাত এবং প্রধান দায়িত্ব সরকারের, রাষ্ট্রের। কিন্তু আমাদের রাষ্ট্রের অবস্থা কি তা তো জানেন, যে বন্যার্তদের জন্য যদি ইনস্ট্যান্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা বাজেট হয়, তার দেখবেন 8 কোটি টাকা খেয়ে ফেলছে, তারপরে মুড়ি টুড়ি দিয়ে আসছে, কোনো কার্যকর কিছুই করবে না। এমন লোক দেখানো উদ্যোগ নিতে পারে। দুঃখজনক যে আমাদের আলেমরাই বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ান, কিন্তু এখন পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার, এই সুশীল সেকুলার বঙ্গু যারা আছেন, বড় বড় কথা বলেন, 71 চেতনাধারী, কই তারা কোথায়? তাদের কাজে লাগে না। লাগে এই মামুনুল হকদের, লাগে মিজানুর রহমান আজহারীদের, লাগে এই শেখ আহমদুল্লাহদের, যারা বড় বড় কথা বলেন, গোলাম মোল্লা রনি, অমুক তমুক, পান্না, আনিস আলমগীর, সারানা পয়সা দিয়ে হেল্প করতে পারেন না। এই জন্য জামাত ইসলামী যে কি, ইসলামী সংগঠন যে কি, তারাই যে আসলে মানবতার প্রকৃত বন্ধু, এই কঠিন বিপদের সময় এটা প্রমাণিত হয়, আবার প্রমাণিত হলো। আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে পারি, সবাই মিলে একে অপরকে ট্রল না করে ত্রাণ তৎপরতা ঝাঁপিয়ে পড়ি। বিদেশে নির্বাসনে থাকার চেয়ে দেশের জেলে থাকা ভালো, এটাই এখন মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার নির্দিষ্ট সময়ও ঘোষণা করেছেন তিনি, জানিয়েছেন ডিসেম্বরের মধ্যেই তিনি এবং তার দলের নেতারা বাংলাদেশে ফিরবেন। বিশ্বখ্যাত মার্কিন গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। হাসিনার ফেরা নিয়ে অনেকগুলো প্রশ্ন এরই মধ্যে উঠেছে। প্রথমত, যেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, সেখানে তিনি কেন স্বেচ্ছায় জেলের পথ বেছে নিচ্ছেন? তিনি কি কোনো ইঙ্গিত পেয়েছেন? কয়েকদিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছিল তলে তলে আওয়ামী লীগের সাথে বিএনপির আলোচনা চলছে, সেটি কি সত্যি? ব্রিক্স সম্মেলন, তারেক রহমানের দিল্লি সফরের সাথে এর কি কোনো সম্পর্ক আছে? প্রথমে জানা যাক শেখ হাসিনা কি বলছেন। তিনি বলছেন তিনি ইতিমধ্যে ভার্চুয়ালি 125টি সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন। দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা রয়েছে, অনেকেই আত্মগোপনে। তিনি নিজে দেশে ফিরে গ্রেফতার হলে দলের তৃণমূল কর্মীরা আবার মাঠে নামার সাহস পেতে পারে। দ্বিতীয়ত, তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। শেখ হাসিনা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে চান। তিনি চান দল যেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। দলের নেতাকর্মীরা দেশে না থাকায় কেউ আদালতে গিয়েও নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জও করতে পারছে না। শেখ হাসিনা এটি করতে চান। তৃতীয় বিষয়টি শেখ হাসিনা না বললেও বোঝা যায়, তা হলো ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। তারা বাংলাদেশের নতুন সরকারকে বোঝাতে চায় তারা আন্তরিক, কারণ বাংলাদেশের কাছেও তাদের কিছু চাওয়া আছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। ট্রান্সশিপমেন্টের বিষয়গুলো জরুরি। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও তারা বাংলাদেশের কাছে দেন দরবার করতে চায়। মোংলা বন্দর নিয়ে দেন দরবার করতে চায়। এছাড়া বাংলাদেশের ব্রিক্স প্লাসে যোগ দেওয়া, তারেক রহমানের ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া, এগুলো নিয়ে কথা আছে। বিশেষ করে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার কথা অনেকেই বলছেন, কিন্তু ভারত এখনো তাকে সেখানে আমন্ত্রণ জানায়নি। 2023 সালের ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনা অংশ নিয়েছিলেন। এবারে যদি তারেক রহমান যেতে না পারেন,
তাহলে কূটনৈতিক মহলে নেগেটিভ বার্তা যাবে। বাংলাদেশ ব্রিক্স প্লাসের সদস্য হতে চায়, সেই সম্ভাবনাতেও ধাক্কা লাগবে। তারেক রহমানকে ভারত তখনই স্বাগত জানাবে যখন বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষা হবে। সেখানে আওয়ামী লীগ ভারতের দীর্ঘদিনের পুরনো মিত্র, সুতরাং তারা এই বিষয়টি নিয়ে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু সরকারের সাথে কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন? কয়েকদিন আগেই ভারতের গণমাধ্যম এনডিটিভির সাথে সাক্ষাৎকারে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপির সাথে আওয়ামী লীগের গোপন আলোচনা চলছে, সেখানে কোনো সমঝোতা হয়েছে কিনা। শেখ হাসিনা গোপন আলোচনার কথা পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে, এখানে গোপনের কিছু নাই, এটা পরিষ্কার এবং প্রকাশ্য বিষয়। আজকে রয়টার্সের সাথে সাক্ষাৎকারেও শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার কোনো গোপন আলোচনার বিষয় নয়। তিনি অস্বীকার করলেও এটা কিন্তু নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে বাতাসে এই গোপন আলোচনার কথা ভাসছে। আর ঠিক সেই সময়ই শেখ হাসিনা আবারও দেশে ফেরার কথা বললেন এবং সোজা সাপটা জানিয়ে দিলেন, দেশে ফিরে আদালতেই মোকাবেলা করবেন তিনি। তবে সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হলো, হাসিনা এলে কি হবে? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা বলেছেন তিনি কোর্টে যাবেন। এই মৃত্যুদণ্ডের রায় যে প্রহসন, এটা তিনি প্রমাণ করে দেবেন। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়ে তিনি দেশের মানুষের সামনে নিজের অবস্থান পরিষ্কার করবেন। একই সাথে যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপোলির মাধ্যমে তিনি ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছেন। যদিও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ল ফার্মের প্রাতিষ্ঠানিক কোনো অস্তিত্ব তারা অনলাইনে খুঁজে পাননি। এই মুহূর্তে শেখ হাসিনার ফেরার পথে প্রথম বড় বাধা হলো তার কোনো পাসপোর্ট নেই। তবে তিনি দেশে আসতে চাইলে বাংলাদেশ হাই কমিশন তাকে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে। যদিও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমদ যখন ভারত থেকে ফিরতে চেয়েছিলেন, তখন আওয়ামী লীগ সরকার তাকে ট্রাভেল পাস দেয়নি। কাজে শেখ হাসিনাকেও ট্রাভেল পাস বা পাসপোর্ট নাও দিতে পারে। কিন্তু তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়াও যদি বাংলাদেশে আসেন, বাংলাদেশে পা রাখা মাত্রই তিনি গ্রেফতার হবেন। বেনাপোল বা অন্য কোনো স্থলবন্দর দিয়ে দেশে এলে তাকে ঢাকা আনাটাও একটি জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। দেশে ফেরার পর জেলে গেলেও তিনি আদালতের কাছে আপিলের জন্য আবেদন করতে আপিল করবেন। যদিও রায়ের 30 দিনের মধ্যে আপিল করার নিয়ম, কিন্তু চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, সংবিধানে 104 অনুচ্ছেদের প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য আদালত চাইলে দেরিতেও আপিল গ্রহণ করতে পারে। বাংলাদেশের আদালতে এ ধরনের আপিল গ্রহণের একাধিক নজির আছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে, কারো কথা না শুনে তাকে দোষী বলা উচিত নয়, এটি ন্যায় বিচারের অংশ। শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়ার পর তার আইনজীবীরা আপিলের আবেদন করবেন। আপিল গৃহীত হলে তার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে এবং নিয়মিত আদালতে শুনানি শুরু হবে। দেশে না থেকেও 2 বছর ধরে রাজনীতির আলোচনায় শেখ হাসিনা। তিনি ফিরে এলে দেশের রাজনীতিতে ঝড় উঠবে এমন আলাপও আছে। শেষ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না। তবে শেখ হাসিনা মনে করছেন, নির্বাসিত জীবনের চেয়ে দেশের মাটিতে জেল খাটা তার জন্য রাজনৈতিকভাবে বেশি লাভজনক। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।